ব্রাজিল কি মনে পড়ল? পেলে, নেইমার, ঝিঙ্গাপূর্ণ সাম্বা নাচার সেই আইকনিক হলুদ জার্সিটা? আমিও জানি, ফুটবল ফ্যান হিসেবে আপনার আর আমার কাছে ব্রাজিলের এটাই পরিচয়। কিন্তু যদি বলি আপনি ব্রাজিলের সম্পর্কে যা জানেন তা আসলে মাত্র 10%, শুনে অবাক হচ্ছেন? আরে বাবা, এই দেশটা খেলার মাঠের বাইরে এমন সব রহস্য আর রেকর্ড লুকিয়ে রেখেছে যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। বিশ্বাস করুন বা না করুন, ব্রাজিলের গল্প শুধু গোলপোস্টের দুই দিকে সীমাবদ্ধ নয়। এটা সেই দেশ যেখানে কয়েদিরা বই পড়ে সাজা কমায়, যেখানে এক শহর নাকি জাপানের চেয়েও বেশি জাপানিজ মানুষ নিয়ে গঠিত, আর যেখানে দেশের জাতীয় খাবারের গল্প মিশে আছে শত বছরের দাস প্রথার ইতিহাসের সাথে। অর্থাৎ অ্যামাজন থেকে শুরু করে অর্থনীতি, ইতিহাস থেকে শুরু করে কফি, সবখানেই ব্রাজিলের এক্কেবারে অন্যরকম দাপট। তাই শুধু ফুটবল নিয়ে নয়, ব্রাজিল আসলে পৃথিবীর ফুসফুস, সংস্কৃতির ককটেল আর অর্থনীতির এক পাওয়ার হাউস। আজকের ভিডিওতে আমরা ঠিক সেই সব অজানা এবং অবিশ্বাস্য তথ্যগুলোই ফাঁস করতে চলেছি। যদি আপনি ভাবেন ব্রাজিল সম্পর্কে সব জানেন, তাহলে ভুল ভাবছেন। আজকের পর থেকে আপনার ব্রাজিলের সংজ্ঞাটাই পাল্টে যাবে। তাই একটা সেকেন্ডের জন্য চোখ সরাবেন না, কারণ এই ভিডিওটা হতে চলেছে ব্রাজিল নিয়ে আপনার দেখা সেরা ডকুমেন্টারি। চলুন শুরু করা যাক। ঐতিহাসিক চমক, ভাষা রহস্য। দেখুন, ব্রাজিলের মাঠের ভেতরের গল্পে যাওয়ার আগে চলুন মাঠের বাইরের সবচেয়ে বড় রহস্যটা ভেঙে দিই। একটা কুইজ। পুরো দক্ষিণ আমেরিকার মধ্যে শুধুমাত্র একটা দেশেই স্প্যানিশ ভাষা চলে না। আপনি সঠিক ধরেছেন, সেটা হলো ব্রাজিল। এই বিষয়টা কি আপনার কাছে কখনো অদ্ভুত লাগেনি? যখন আর্জেন্টিনা, পেরু, কলম্বিয়া সবার মুখে স্প্যানিশ, তখন ব্রাজিল কেন বলছে ওব্রিগাদো, যার অর্থ ধন্যবাদ? এর উত্তর লুকিয়ে আছে প্রায় 500 বছর আগের ইতিহাসে। 1500 সালে পর্তুগিজ অভিযাত্রী পেদ্রো আলভারেস ক্যাব্রাল যখন প্রথম ব্রাজিলের উপকূলে পা রাখেন, তখন থেকেই এই অঞ্চল পর্তুগিজ উপনিবেশের অধীনে চলে যায়। এবং এই উপনিবেশের সময়কালটা ছিল কোনো ছোটোখাটো ব্যাপার নয়, প্রায় 322 বছর ধরে। স্প্যানিশরা অন্যান্য অঞ্চলে নিজেদের সাম্রাজ্য বিস্তার করলেও সেই সময়কার দুটি বৈশ্বিক শক্তি, পর্তুগাল এবং স্পেনের মধ্যে হওয়া একটি চুক্তি, যার নাম ছিল টর্ডেসিলাস চুক্তি বা ট্রিটি অফ টর্ডেসিলাস, এই ব্রাজিলকে পর্তুগালের ভাগে ঠেলে দেয়। তাই বিষয়টা এমন যেন পুরো মহাদেশ স্প্যানিশে কথা বলছে আর ব্রাজিল বলছে ভাই প্রেকাশা, যার অর্থ বাড়ি যাও, এক্কেবারে নিজেদের স্টাইলে। ব্রাজিল শুধুমাত্র ফুটবলেই নয়, ভাষাতেও নিজেকে দক্ষিণ আমেরিকার বাকি অংশ থেকে একদম আলাদা করে রেখেছে। আর এটাই ব্রাজিলের সেই প্রথম অচেনা দিক, যা তার সংস্কৃতি আর জাতীয় পরিচয়ের ভিত্তি তৈরি করে দেয়। আয়তন ও প্রাকৃতিক বৈচিত্র্যের বিস্ময়। ভাষা থেকে এবার আসা যাক বিশালতায়। ব্রাজিল কথাটার সাথে বিশালতা শব্দটা কতটা মানানসই তা বুঝতে গেলে আপনাকে কিছু পরিসংখ্যান জানতে হবে। জানেন কি, আয়তনের দিক থেকে ব্রাজিল বিশ্বের 5ম বৃহত্তম দেশ। এটা শুধু বড় নয়, এটা এত বিশাল যে দক্ষিণ আমেরিকার মোট 10টি দেশের মধ্যে ইকুয়েডর আর চিলি ছাড়া বাকি সব কটের সঙ্গেই এর স্থল সীমান্ত আছে। একটা দেশ পুরো মহাদেশের বেশিরভাগ প্রতিবেশীকে ছুঁয়ে আছে, ভাবা যায়? আর এই বিশালতা 60%-এর বেশি জুড়ে আছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলির একটি, আমাদের চেনা সেই অ্যামাজন রেন ফরেস্ট। কিন্তু অ্যামাজন কেন এত গুরুত্বপূর্ণ? বিজ্ঞানীরা একে কেন পৃথিবীর ফুসফুস বলেন, সেটা কি আপনি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন? এটা শুধুমাত্র একটা জঙ্গল নয়, এটা একটা বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রক। এখানে বৈজ্ঞানিক তথ্য যোগ করা জরুরি। বৈজ্ঞানিক তথ্য বলছে অ্যামাজনের গাছপালা প্রতিদিন প্রায় 20 বিলিয়ন টন জলীয় বাষ্প বায়ুমণ্ডলে নিঃসরণ করে, যা শুধুমাত্র বৃষ্টিপাত বা জলচক্রকে সচল রাখে না, বরং পৃথিবীর কার্বন চক্র এবং অক্সিজেন উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক কথায়, ফুটবল মাঠে ব্রাজিল যেমন সেন্টার ফরওয়ার্ড, ঠিক তেমনই জলবায়ু রক্ষা যুদ্ধে অ্যামাজন হল সেন্টার ব্যাক। ভাবুন তো, এক দেশেই পৃথিবীর ফুসফুসের বেশিরভাগ অংশকে ধারণ করে আছে। এই তথ্যগুলো কিন্তু ফুটবলের ট্রফি জেতার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক ফিউশন ও খাদ্যাভ্যাস। কালচার অ্যান্ড কুইজিন ফিউশন, কার্নিভাল ও ফেইজুয়াদা। যখন একটা দেশ এত বড় হয়, তার সংস্কৃতি কি এক জায়গায় থেমে থাকতে পারে? কখনোই না। ব্রাজিলের সংস্কৃতি এক কথায় যেন একটা ককটেল পার্টি। এখানে পর্তুগিজদের ধর্মীয় রীতিনীতি, আফ্রিকান দাসদের ছন্দময় সঙ্গীত নৃত্য আর আদিবাসীদের ঐতিহ্য সব মিলেমিশে এমন এক ভিন্ন স্বাদ তৈরি করেছে যা পৃথিবীর আর কোথাও পাবেন না। আমরা সবাই রিও কার্নিভালের জাঁকজমক জানি, কিন্তু এটা শুধু সাম্বা নাচ নয়,
এর গোড়ায় লুকিয়ে আছে ক্যাথলিকদের লেন্টেন ফেস্টিভ্যালের আগে চূড়ান্ত আনন্দ করার প্রাচীন রীতি। এটা আসলে কষ্টের আগে আনন্দের উৎসাহ বোঝান। তবে সবচেয়ে মজার বিষয়টি হলো তাদের জাতীয় খাবার ফেইজুয়াদা। এটি কালো বিন আর বিভিন্ন ধরনের মাংসের স্টু দিয়ে তৈরি এক দারুণ খাবার। এর স্বাদ আপনাকে মুগ্ধ করবে, কিন্তু এর ইতিহাস আপনাকে চমকে দেবে। ইতিহাসবিদদের মতে এই খাবারটির উৎপত্তির পিছনে রয়েছে দাসপ্রথা। একসময় আফ্রিকান দাসরা তাদের প্রভুদের জন্য মাংসের উৎকৃষ্ট অংশ রান্না করার পর ফেলে দেওয়া পশুর অঙ্গপ্রত্যঙ্গ যেমন কান, পা, লেজ এবং সহজলভ্য কালো বিন বা ব্ল্যাক বিন দিয়ে এই খাবারটি তৈরি করত। অর্থাৎ ব্রাজিলের জাতীয় খাবারের মধ্যেই লুকিয়ে আছে সে দেশের ইতিহাসের এক কঠিন এবং গভীর অধ্যায়। যখন আপনি এই খাবারটা খাবেন তখন শুধু স্বাদ পাবেন না, আপনি ইতিহাসের একটা টুকরো গলাধকরণ করবেন। ভিন্নধর্মী রেকর্ড ও অদ্ভুত আইন। ইতিহাস, ভূগোল আর খাবারের গল্প তো হলো, এবার চলুন এমন কিছু র্যান্ডম কিন্তু দারুণ তথ্যে আসা যাক যা শুনলে মনে হবে ব্রাজিল কি পৃথিবীর বাইরে কোনো গ্রহ। প্রথমেই বলি জাপানের কথা। আপনি কি জানেন জাপানের বাইরে বিশ্বের সবচেয়ে বেশি জাপানিজ বংশোদ্ভূত মানুষ কোথায় থাকে? উত্তরটা হলো ব্রাজিলের সাও পাওলোতে। এটা রীতিমতো একটা জাপানিজ ডায়াসপোরা। প্রায় 15 লাখেরও বেশি জাপানিজ বংশোদ্ভূত মানুষ সেখানে বসবাস করে, যা সাও পাওলোকে জাপানের বাইরে বৃহত্তম জাপানি জনগোষ্ঠী শহরে পরিণত করেছে। ভাবুন তো, এক দেশে বসে আপনি যেন দুটো দেশের সংস্কৃতিকে একসাথে দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে চমকপ্রদ একটা তথ্য, ব্রাজিলে কয়েদিরা বই পড়ে তাদের সাজার মেয়াদ কমাতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সরকারি একটি প্রোগ্রাম আছে যার নাম রিডেমশন থ্রু রিডিং। এই প্রোগ্রামের আওতায় প্রতিটি পড়া বইয়ের জন্য কয়েদিদের সাজার মেয়াদ থেকে 4 দিন করে কমিয়ে দেওয়া হয়। বছরে তারা সর্বোচ্চ 48 দিন পর্যন্ত সাজা কমাতে পারে। তথ্যসূত্র ব্রাজিলের বিচার বিভাগ কর্তৃক অনুমোদিত। শিক্ষার মাধ্যমে সংশোধনের এমন অসাধারণ সুযোগ সম্ভবত ব্রাজিলই প্রথম দেখেছে। আর শেষ কৌতূহলোদ্দীপক তথ্যটি হল রিও ডি জেনেরো নামের পিছনের মজার ভুলটা। পর্তুগিজ অভিযাত্রীরা যখন জানুয়ারি মাসের শুরুতে এই এলাকায় আসে তখন তারা এই উপসাগরকে ভুল করে বিশাল এক নদীর মুখ মনে করে, আর তাই এর নাম দেয় জানুয়ারি রিভার বা পর্তুগিজ ভাষায় রিও ডি জেনেরো। অর্থাৎ আমাদের দেখা পৃথিবীর অন্যতম বিখ্যাত শহরটির নাম আসলে একটি ছোট্ট ভৌগোলিক ভুল থেকে এসেছে। এটা যেন ফুটবলের ভাষায় সেলফ গোল দিয়ে ট্রফি জিতে নেওয়ার মতো। অর্থনৈতিক শক্তি ও কফি সাম্রাজ্য। এতক্ষণ তো আমরা ব্রাজিলের সংস্কৃতি আর ইতিহাসের গোলকধাঁধায় ঘুরছিলাম। এবার চলুন দেখি মাঠের বাইরে অর্থনৈতিক শক্তি হিসেবে ব্রাজিলের আসল অবস্থান কোথায়। ব্রাজিল কিন্তু কেবল খেলায় চ্যাম্পিয়ন নয়, অর্থনীতিতেও কিন্তু বড় খেলোয়াড়। এটি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ। ল্যাটিন আমেরিকায় তো বটেই, বিশ্বব্যাপী বিভিন্ন কৃষিজ পণ্য, খনিজ এবং শিল্পের ক্ষেত্রে ব্রাজিলের শক্তিশালী অবস্থান আছে। তবে একটা ক্ষেত্রে তাদের একচ্ছত্র আধিপত্য, যা পৃথিবীর কোটি কোটি মানুষের ঘুম ভাঙানোর চাবিকাঠি, সেটা হলো কফি। ব্রাজিল বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ। জানেন কি, বিশ্বের মোট কফি উৎপাদনের প্রায় 1/3 শুধুমাত্র ব্রাজিল থেকে আসে। মানে আপনি প্রতিদিন যে কফি পান করছেন তার বিরাট অংশ আসছে ব্রাজিল থেকে। এই আধিপত্য রাতারাতি তৈরি হয়নি। এর পিছনে রয়েছে কফি চাষের জন্য উপযুক্ত পরিবেশ এবং 1800 সালের সেই বিশাল কফি সাম্রাজ্য। কফির বিশ্ববাজারের উত্থান পতন বহুলাংশে নিয়ন্ত্রণ করে এই দেশ। বলা হয় কফি না থাকলে পুরো পৃথিবীটাই যেন একটু থেমে যেত। আর সেই থেমে যাওয়া থেকে আমাদের বাঁচিয়ে রেখেছে এই ফুটবল পাগল দেশটি। ব্রাজিলকে শুধু ফুটবলের জন্য নয়, আপনার সকালের কফির কাপের জন্য ধন্যবাদ দেওয়া উচিত। তো দেখলেন তো বন্ধুরা, ব্রাজিল শুধু পেলে, সাম্বা আর সোনালি জার্সির দেশ নয়, এটা একটা ঐতিহাসিক বিস্ময় যেখানে ভাষা নির্ধারিত হয়েছে 300 বছরের উপনিবেশের ফলস্বরূপ। এটা প্রকৃতির এক বিশাল ক্যানভাস যেখানে পৃথিবীর ফুসফুস অ্যামাজন ধারণ করে আছে। এটা সাংস্কৃতিক ককটেল যা দাসপ্রথা থেকে শুরু করে জাপানিজ ডায়াসপোরা পর্যন্ত হাজারো গল্পকে বহন করে। আর এটা অর্থনীতির এক পাওয়ার হাউস যা আমাদের প্রতিদিনের কফির যোগান দেয়। ফুটবলের বাইরে এই দেশটার আরও হাজারো গল্প আছে। এই তথ্যগুলোই প্রমাণ করে ব্রাজিল তার নিজস্ব ধারায় কতটা ধনী, বৈচিত্র্যময় এবং অবিশ্বাস্য। তবে হ্যাঁ, শেষমেশ মানতেই হবে, ফুটবল ছাড়াও ব্রাজিল কিন্তু ভাবা যায় না। এই ফুটবলই তাদের জাতীয়গত অহংকার, তাদের আবেগ এবং তাদের বিশ্বব্যাপী পরিচয়ের প্রতীক।